সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। লাল সেনাকে কুপকাত করতে বড় অস্ত্র তৈরি ভারতের। 1500 কিলোমিটার পাল্লার ব্রহ্মোস নিয়ে পরীক্ষা শুরু। মন্দির ভেঙে মসজিদ তৈরির ঘটনার সত্যতা নেই, সব বিজেপির কারসাজি। বাবরি মসজিদ নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ ভারতীয় ইতিহাসবিদদের। কোণঠাসা নেপালের প্রধানমন্ত্রী, সরকার ভেঙে দেওয়ার সুপারিশ। জম্মু কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান, বলছে ভারত। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান। অমিত শাহের ছবির নিচে বিশ্বকবি রবীন্দ্রনাথের ছবি, ভারত জুড়ে সমালোচনার ঝড়। জাতিসংঘে প্রথমবারের মতো ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে দাঁড়ালো কানাডা। তেল চুরি বন্ধ করে সেনা প্রত্যাহার করুন, আমেরিকার উদ্দেশ্যে সিরিয়ার বার্তা। এবং সবশেষে জানাবো, আবারও বিশ্বে মুসলিমদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। 1500 কিলোমিটার পাল্লার ব্রহ্মোস নিয়ে পরীক্ষা শুরু। শব্দের চেয়ে প্রায় 3 গুণ বেশি গতি। ভারতের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের শক্তি আরও বাড়ানোর চেষ্টা করছে প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO। 400 কিলোমিটার পাল্লার ল্যান্ড অ্যাটাক ভার্সনের পরীক্ষায় ফের সাফল্য মিলেছে। এবার মিসাইলের ক্ষমতা 1500 কিলোমিটার পাল্লা অবধি বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। রাশিয়া যে মাঝারি পাল্লার সুপারসনিক ক্রুজ মিসাইল বানিয়েছিল দেশীয় প্রযুক্তিতে, তারই উন্নত সংস্করণ হল ব্রহ্মোস। শব্দের চেয়ে দ্রুত গতি, যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন থেকে হেলিকপ্টার, অ্যাটাক কপ্টার, তার ত্রিসীমানায় আসা শত্রুপক্ষের যে কোনো সামরিক অস্ত্রকে নিমিষে ধ্বংস করতে পারে ব্রহ্মোস। ভূমি, আকাশ, জল 3 জায়গা থেকেই ছুড়া যায় এই ক্ষেপণাস্ত্র। এর ব্যাগ এতটাই বেশি যে একবার টার্গেটের দিকে ধাওয়া করলে মাঝপথে তাকে থামিয়ে দেওয়া প্রায় অসম্ভব। ভারতের সশস্ত্র বাহিনীর হাতে থাকা ব্রহ্মোস পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও দ্রুতগতির অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল। এটি সারফেস টু সারফেস, এয়ার টু সারফেস এবং যুদ্ধজাহাজ থেকেও ছুড়া যায়। ল্যান্ড লঞ্চড, শিপ লঞ্চড, এয়ার লঞ্চড ভেরিয়ান্ট রয়েছে। প্রতিরক্ষার 3 স্তম্ভ স্থল বাহিনী, বায়ুসেনা ও নৌবাহিনীর হাতে রয়েছে ব্রহ্মোস। এর গতি ঘন্টায় 3700 কিলোমিটার। ব্রহ্মোসের হাইপারসোনিক ভার্সন ব্রহ্মোস 2 নিয়ে কাজ শুরু হয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এই ক্ষেপণাস্ত্র আগে 290 কিলোমিটার পাল্লা অবধি নিক্ষেপ করা যেত, অর্থাৎ 290 কিলোমিটার রেঞ্জের মধ্যে যে কোনো টার্গেটে নির্ভুল নিশানা করতে পারত ব্রহ্মোস। পরে এর পাল্লা বাড়িয়ে 400 কিলোমিটার করা হয়। এই পাল্লার ল্যান্ড অ্যাটাক ভার্সনও আছে, আবার নেভাল ভার্সনও আছে। তবে সাম্প্রতিক সময়ের বিচারে ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়ানোর প্রয়োজন পড়েছে। গত বছর ব্রহ্মোসের নতুন ভেরিয়ান্টের পাল্লা বাড়িয়ে 500 কিলোমিটার করেছিল ভারত। বর্তমানে রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে এই ক্রুজ মিসাইলের পাল্লা 600 কিলোমিটারের বেশি রাখার চেষ্টা করা হচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, ব্রহ্মোসের নতুন প্রজন্ম শুধু দুরন্ত গতিতে ছুটবেই না, একেবারে লক্ষ্যবস্তুর নাকের ডগায় গিয়ে আঘাত করবে। গত মাসেই ব্রহ্মোসের নেভাল ভার্সনের সফল উৎক্ষেপণ হয়েছে। আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর স্থল ডেস্ট্রয়ারের INS চেন্নাই থেকে ছুড়া হয় ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র। শব্দের চেয়ে দ্রুত বেগে ছুটে গিয়ে সেটি নিখুঁত নিশানায় আঘাত করে লক্ষ্যবস্তুকে। সুপারসনিক ক্রুজ মিসাইল ব্রহ্মোসের এয়ার লঞ্চড ভার্সনের পরীক্ষাতেও সাফল্য পেয়েছে ভারতীয় বায়ুসেনা। সুখাই ফাইটার জেট থেকে নির্ভুল নিশানায় ছুটে গিয়ে লক্ষ্যে আঘাত করেছে বিশ্বের অন্যতম শক্তিশালী এই ক্ষেপণাস্ত্র। এমনই দাবি করছে ভারতীয় বিভিন্ন মিডিয়াগুলো। বাবরি মসজিদ নিয়ে ইতিহাস বিকৃতির অভিযোগ ভারতীয় ইতিহাসবিদদের। ভারতের ইতিহাসবিদ রত্নাবলী চট্টোপাধ্যায় বলেছেন, বাবরি মসজিদ নিয়ে ইতিহাস বিকৃতি করা হয়েছে। পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদ ও এশিয়াটিক সোসাইটি আয়োজিত অনিরুদ্ধ রায় স্মারক বক্তৃতায় শনিবার ইতিহাসবিদ রত্নাবলী কথা বলেন। তিনি বলেন, বাবরি মসজিদ নিয়ে আলোচিত মামলাটি সুপ্রিম কোর্টে নিষ্পত্তি হলেও রাম জন্মভূমি সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক বিদ্যমান। রত্নাবলী দেবী জানান, রাম যে ঐতিহাসিক চরিত্র বা অযোধ্যা তার জন্মভূমি এমন কোনো ঐতিহাসিক তথ্যসূত্রে উল্লেখিত নেই। এমনকি মন্দির ভেঙে মসজিদ তৈরির ঘটনারও সত্যতা নেই। কাল্পনিক বা মনগড়া কাহিনীকে কিভাবে ইতিহাস বলে উপস্থাপিত করা হচ্ছে এবং দেশের শাসক দলের তার প্রতি যে প্রশ্রয় তাও বিস্তারিতভাবে আলোচনা করেন তিনি।
তিনি বলেন, ভারতের জাতীয়তাবোধের সঙ্গে ধর্মীয় চেতনাকে যুক্ত করা অনৈতিহাসিক। বর্তমানে যেভাবে রাজনৈতিক স্বার্থে ইতিহাসের বিকৃতি ঘটছে তারও সমালোচনা করেছেন তিনি। ইতিহাসবিদ অধ্যাপক অনিরুদ্ধ রায়ের প্রণয়নের পর এই স্মারক বক্তৃতা শুরু হয়েছে। অধ্যাপক রায় তার জীবনভর যে ধর্মনিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ ইতিহাসের চর্চা করে গেছেন তা বিস্তারিত তুলে ধরেন পশ্চিমবঙ্গ ইতিহাস সংসদের সভাপতি অধ্যাপক অশীষ কুমার দাস। কোণঠাসা নেপালের প্রধানমন্ত্রী, সরকার ভেঙে দেয়ার সুপারিশ। নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার প্রস্তাব করেছেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। রোববার 20 ডিসেম্বর সকালে মন্ত্রী পরিষদের এক জরুরি বৈঠকে নির্বাচিত সরকার ভেঙে দেওয়ার বিষয়টি উত্থাপন করেন তিনি। বৈঠকে তিনি জানান, তার সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, অতএব সরকার ভেঙে দেওয়া হোক। এ বিষয়ে নেপালের জ্বালানি বিষয়ক মন্ত্রী বারসামান পান জানিয়েছেন, মন্ত্রিসভা বৈঠকে সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারীর কাছে সেটি পাঠানো হয়েছে। তবে রাষ্ট্রপতি সরকার ভেঙে দেওয়ার মত দেবেন কিনা এ নিয়ে নেপাল সহ ভারতীয় গণমাধ্যমে চলছে গুঞ্জন। দেশটির সাধারণ মানুষও এখন স্পষ্ট নন কি ঘটছে সরকারের ভেতর। নেপালের পরবর্তী নির্বাচন 2022 সালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। হঠাৎ নির্বাচিত সরকার ভেঙে দিতে কেন তোড়জোড় শুরু করলেন প্রধানমন্ত্রী ওলি তার স্পষ্ট ব্যাখ্যা দেননি। ধারণা করা হচ্ছে সম্প্রতি জারি করা এক আইন নিয়ে চাপে ছিলেন তিনি। নেপালের প্রভাবশালী দৈনিক কাঠমান্ডু পোস্ট বলছে, বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়ে তার বিরুদ্ধে অসন্তোষ তৈরি হচ্ছিল। ব্যাপক চাপে থেকেই এমন সিদ্ধান্ত নিতে পারেন প্রধানমন্ত্রী। এভাবে সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব সংবিধানের পরিপন্থী উল্লেখ করে দ্রুত প্রত্যাহার করা উচিত মনে করছেন নেপালের জ্যেষ্ঠ কমিউনিস্ট পার্টির নেতা মাধব কুমার। করোনা ভাইরাসের কারণে হিমশিম খাচ্ছে নেপাল। এতে ব্যাপক প্রভাব পড়েছে দেশটির অর্থনীতির চাকায়। গুমুট ভাব কাটছিল না কাঠমান্ডুতে। সরকার বিরোধীদের অভিযোগ, পরিস্থিতি সামলাতে চরমভাবে ব্যর্থ ক্ষমতাধর প্রধানমন্ত্রী ওলি। শেষমেশ সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব তুললেন তিনি। জম্মু কাশ্মীরে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখা LOC-তে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে পাকিস্তান। গত বুধবার সন্ধ্যায় একজন ভারতীয় প্রতিরক্ষা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল দেবেন্দার আনন্দ জানান, পাকিস্তান সন্ধ্যা 6টার দিকে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে LOC-র পাশে হালকা অস্ত্র দিয়ে গুলি চালায় এবং মর্টার সেল নিক্ষেপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এ সময় ভারতীয় সেনাবাহিনী হামলার যথাযথ পাল্টা জবাব দেয় বলেও জানান তিনি। এই বছরের শুরু থেকেই পাকিস্তান কিছুদিন পরপর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে। চলতি বছরে 3200-এরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। এই হামলায় 30 জন বেসামরিক মানুষ মারা গেছেন এবং অন্তত শতাধিক আহত হয়েছেন। এ খবর জানিয়েছে IANS। ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেবে না পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, পাকিস্তান একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আমাদের গোটা জাতি ফিলিস্তিনিদের পক্ষে। যতক্ষণ না ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত হয় ততক্ষণ আমরা কিছুতেই ইসরায়েলকে স্বীকৃতি দেব না। শুক্রবার পাকিস্তানের এক টিভি সাক্ষাৎকারে দেশটির প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা সম্প্রতি ইসরায়েল সফর করেছেন বলে ইসরায়েলের গণমাধ্যমে যে খবর বেরিয়েছে তা প্রত্যাখ্যান করেন ইমরান খান। তিনি এই প্রতিবেদনকে ভিত্তিহীন আখ্যা দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ইসরায়েলকে যেহেতু ইসলামাবাদ স্বীকৃতি দেয় না, তাহলে কেন পাকিস্তানের মন্ত্রী কিংবা গুরুত্বপূর্ণ ব্যক্তি তেল আবিব সফর করবেন? এটি সম্পূর্ণ ভিত্তিহীন প্রতিবেদন। একই দিনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেন, তেল আবিবে ইসরায়েল ও পাকিস্তানের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের কোনো বৈঠক হয়নি। আবুধাবিতে রাষ্ট্রীয় সফরে গিয়ে তিনি এই মন্তব্য করেন। এ খবর জানিয়েছে আরব নিউজ। অমিত শাহের ছবির নিচে রবীন্দ্রনাথ, ভারত জুড়ে সমালোচনার ঝড়। অমিত শাহকে সম্মান জানাতে বিজেপির ছবির নিচে ঠাঁই দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই ব্যানার নিয়ে শুরু হয়েছে সমালোচনা। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, অমিত শাহকে সম্মান জানানোর জন্য রং বেরঙের ব্যানার পোস্টার লাগিয়েছে পশ্চিমবঙ্গ বিজেপি। শনিবার 19 ডিসেম্বর অমিত শাহর বঙ্গ সফরের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্মান জানাতে তার ব্যানার টাঙানো হয়।
টুইটারে তৃণমূল কংগ্রেস বিষয়টি নিয়ে লিখেছে, সীমার মধ্যে থাকুন অমিত শাহজি ও বাংলা বিজেপি। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে ফের হেয় করার সাহস হয় কিভাবে? অত্যন্ত লজ্জার ব্যাপার। গুরুদেবের উপর নিজেকে রাখছেন আপনি। বাংলার মানুষ কখনো ক্ষমা করবে না। স্থানীয় বাসিন্দাদের মতে অমিত শাহকে স্বাগত জানাতে গিয়ে এসব পোস্টার ব্যানারে বিজেপি আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে অসম্মান করেছে। এ বিষয়ে দলের নেতা অনুপম হাজরা বলেন, আমি এই মুহূর্তে বোলপুরে নেই। কে বা কারা এই কাজ করেছে জানি না। এই কাজ তৃণমূলের পূর্ব পরিকল্পিত হতে পারে। আমি শান্তিনিকেতনে পৌঁছেই পরবর্তী পদক্ষেপ করব। সেসব পোস্টার ব্যানারে অমিত শাহের ছবির পাশাপাশি বিজেপি নেতাদেরও ছবি রয়েছে, কিন্তু পোস্টার ব্যানারে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি রাখা নিয়ে সমালোচনা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভক্তরা বলছেন, বিশ্বকবির ছবি একজন মন্ত্রীর ছবির নিচে কেন থাকবে? সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে। এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়া এক্সপ্রেস। জাতিসংঘে প্রথমবারের মতো ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে দাঁড়ালো কানাডা। জাতিসংঘে প্রথমবারের মতো ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে এবং মানবতা বিরোধী অপরাধের শিকার ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালো কানাডা। ফিলিস্তিনিদের জমি দখল করে অবৈধভাবে ইহুদি বসতি নির্মাণের বিরুদ্ধে জাতিসংঘে গত বুধবার একটি প্রস্তাব পাশ হয়। প্রস্তাবটি 168-5 ভোটে পাশ হয়। 2019 সালে জাতিসংঘের অধিবেশনে একই বিষয় নিয়ে ভোটাভুটি হলে এটি 166-5 ভোটে পাশ হয়েছিল, কারণ গত বছর কানাডা ভোটদানে বিরত ছিল। গত বছর কানাডা ছাড়াও অস্ট্রেলিয়া, ক্যামেরুন, আইভরি কোস্ট, গুয়াতেমালা, হন্ডুরাস, কিরিবাতি, পালাউ, দক্ষিণ সুদান, ট্যাগো ও টঙ্গো এই 10 দেশ ইসলাম বিরোধী প্রস্তাবে ভোটদানে বিরত ছিল। এবছর ওই 10 দেশ ফিলিস্তিনির পক্ষে ভোটদানে বিরত থাকে। প্রস্তাবটির বিপক্ষে আর ইসরায়েলি বর্বরতার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, মার্শাল আইল্যান্ড, নাউরু ও মাইক্রোনেশিয়া। জাতিসংঘে কানাডা বরাবরই ইসরায়েলের পক্ষ অবলম্বন করলেও এবার ফিলিস্তিনিদের মানবাধিকারের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘে। তেল চুরি বন্ধ করে সেনা প্রত্যাহার করুন। সিরিয়ায় অবৈধভাবে সেনা মোতায়েন রেখে দেশটির তেল সম্পদ চুরি করার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দামেস্কো। প্রেসিডেন্ট বাশার আল আসাদের রাজনৈতিক উপদেষ্টা বাসিনা সাবান বলেছেন, অবিলম্বে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে। লেবাননের আল মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে সাবান এ আহ্বান জানান। তিনি বলেন, আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করার পর কী পদক্ষেপ নেন সেটি দেখার জন্য দামেস্কো অপেক্ষায় রয়েছে। তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে সিরিয়া থেকে সব মার্কিন সেনা সরিয়ে নিতে হবে। বাশার আল আসাদের এই উপদেষ্টা বলেন, সিরিয়ার জনগণ আমেরিকার নয়া প্রশাসনের কাছ থেকে তেমন একটা কিছু আশা করে না, কারণ দীর্ঘদিন ধরে আমেরিকার রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় দলের প্রশাসন মধ্যপ্রাচ্যের মানুষের জন্য দুর্ভোগ বয়ে এনেছে। একই সঙ্গে বাসিনা সাবান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2254 নম্বর প্রস্তাবকে স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্যালি ক্রাফটের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই প্রস্তাবে সিরিয়ার উপর মার্কিন দখলদারিত্বের বিরোধিতা করা হয়েছে। আবারও বিশ্বে মুসলিমদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। ফ্রান্সে ইসলামপন্থী সন্ত্রাসী হামলার পরে আবারও বিশ্বে মুসলিমদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। ইসলামপন্থী হামলা ধর্মনিরপেক্ষ মুসলিমদের দ্বারা অপরিকল্পিতভাবে মধ্যপ্রাচ্য, এশিয়া ও আমেরিকার পরে এখন ইউরোপে ছড়িয়ে পড়েছে। 2015 সালে চার্লি হ্যাবডু পত্রিকায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্রূপমূলক কার্টুন ছাপানো হয়। সম্প্রতি ফ্রান্সের এক শিক্ষক মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক এক ক্লাসে সেই কার্টুন দেখান। এভাবেই মুসলিমদের উস্কানি দেওয়া হয়। এর জের ধরে সন্ত্রাসী হামলার ঘটনায় সাধারণ মুসলিমরাও ক্ষতিগ্রস্ত হন। ফ্রান্সে হামলার পরে খ্রিস্টান প্রধান দেশগুলো ইসলামের বিরুদ্ধে জোর প্রচারণা চালায়। তবে মুসলিমরা একদিন ঠিকই ইসলাম সন্ত্রাসী গ্রুপ ও কট্টর পাদ্রীদের সামনে দাঁড়াবে, আর তারা তাদের যুক্তিগুলো তুলে ধরবে। ফ্রান্সে স্যামুয়েল প্যাতি নামে একজন শিক্ষককে শিরচ্ছেদ করা এবং এর কয়েকদিন পরে দেশটির একটি গির্জার সামনে সন্ত্রাসী হামলা হয়েছিল। এই হামলা দুটির ব্যাপারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, এটি একটি ইসলামপন্থী সন্ত্রাসী হামলা। তিনি বলেন, ইসলামপন্থীরা আমাদের ভবিষ্যৎ ছিনিয়ে নিতে চায়, তবে আমরা কখনো সেটি হতে দেব না।
ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যের জের ধরে তুরস্ক, ইরান ও অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামের বিরুদ্ধে ক্রমবর্ধমান ঘৃণ্য বক্তৃতা, উস্কানিমূলক এবং হিংসা প্রত্যাহার করতে হবে। অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ম্যাক্রোর বক্তব্যের বিষয়ে বলেন, তার মানসিক চিকিৎসা দরকার। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও জোরালো প্রতিবাদ জানান। আর মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, অতীতের গণহত্যার জন্য মুসলিমদের রাগান্বিত হওয়ার এবং লক্ষ লক্ষ ফরাসি মানুষকে হত্যা করার অধিকার রয়েছে। মুসলিম বিশ্বের অব্যাহত প্রতিবাদের পরে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার সুর নরম করে বলেন, মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্রূপমূলক কার্টুন প্রকাশে মুসলিমদের ক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। আমি তাদের অনুভূতি বুঝি, আমি তাদের শ্রদ্ধা করি, আমি তাদের অধিকার রক্ষায় কাজ করে যাব। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।